আব্বা এই পুলিশটা কে ছিল জানেন? কোনো অসহায় মানুষের কেস নিত না, ঘুষ খেত, অপরাধীদের পেছনে না ছুটে উল্টো তাদের রক্ষা করত। আমি শুধু ন্যায় বিচার করেছি। মনিরুল সাহেব ভ্রুকুচকে পত্রিকার বাকি অংশ পড়তে থাকলেন। অফিসার হামিদ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে তার কোনো সহযোগী প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। এহসান শান্ত গলায় বলে ওঠে, আব্বা এসব বাদ দিন। আজ বিকেলে একটা বড় জনসভা আয়োজন করা হয়েছে, আপনাকে সেখানে থাকতে হবে। ভাইজান, আপনিও। মেহনুর তড়িঘড়ি ঘর গুছিয়ে নিচ্ছে। তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করে রান্নাঘর যেতে হবে, না হলে এহসান এসে এটা ওটা বলে ঝামেলা করবে। সে জানে এহসান ইচ্ছে করেই তাকে বিরক্ত করার অজুহাত খোঁজে। সব গুছিয়ে নিয়ে কাপড় রাখার কক্ষে প্রবেশ করে মেহনুর। সেখানে ঢুকেই বিরক্তিতে মুখ শক্ত করে ফেলল, কেননা এহসান বাচ্চাদের মতো সব এলোমেলো করে রেখেছে। শার্ট, পাঞ্জাবি, রুমাল সব এদিক ওদিক ছড়িয়ে আছে। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে সেগুলো একে একে গুছিয়ে রাখতে লাগলো, আর মনে মনে কয়েকটা গালি দিল। এহসানকে ঠিক তখনই বাইরে থেকে পায়ের আওয়াজ শোনা গেল। এহসান সেই মুহূর্তেই বুঝে গেল এহসান চলে এসেছে। তাই দ্রুত সব কাজ শেষ করে ধীর পায়ে দরজা খুলে বেরিয়ে এলো, উদ্দেশ্য কোনো দিকে না তাকিয়ে পারলে দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়া। বেরিয়ে সামনাসামনি এহসানের চোখে চোখ পড়ে যায় মেহিনুরের। এহসান ওর দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, কিরে কবুতরের বাচ্চা, দরজা বন্ধ করে কি করছিলি ওই ঘরে? মেহিনুর কটমট করে তাকায় ওর পানে। এই পুরুষটা এমন আজব নাম ধরে কেন ডাকে সবসময়? কঠিন গলায় বলে, আপনি এসে যে এটা ওটা ছড়িয়ে রেখে যান, সেগুলোই গুছিয়ে নিজেকে উদ্ধার করছিলাম। এহসান মুচকি হেসে এক পা এগিয়ে এলো। ও, তাহলে সুন্দর করে বলা যায় না? বেয়াদবি কেন করিস? মেহিনুর জানে এহসান আর এক পা এগোলে সে লজ্জায় মাটির সঙ্গে মিশে যাবে, তাই দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে চায়, নয়তো এখন এসেই কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিয়ে এক গাধা নির্লজ্জ কথা বলবে। তাই চুপিসারে কেটে পড়াটাই উত্তম। তাই কোনো কথা না বলে চুপচাপ এহসানের পাশ কাটিয়ে চলে যেতে নিতে লাগলো। কিন্তু এহসান কি তাকে এত সহজে যেতে দেবে? সে আলতো হাতে মেহিনুরের বাহু টেনে ধরে সামনে এনে দাঁড় করায়। তারপর নিঃশব্দে ওর কোমর হাতে রেখে ওকে শক্ত করে টেনে নিল নিজের বুকের কাছে। আর মেহিনুর চোখের দিকে তাকিয়ে বলে, কাল রাতের কথা মনে আছে তো? মেহিনুর এতক্ষণ লজ্জায় চোখ নামিয়েছিল, কিন্তু এহসানের কথায় তার শরীর মুহূর্তে জমে গেল। এহসান তার নিজের নারীর মুখশ্রী পানে এক পলক তাকালো। চোখ নামানো, গালে হালকা লাল আভা, ঠোঁট কাঁপছে। এই স্নিগ্ধ সৌন্দর্য তাকে মুগ্ধ করে বারবারই। এহসান আলতো করে নিজের মুখ মেহিনুরের দিকে এগিয়ে গিয়ে নিজের অধর ছুঁয়ে দেয় বারবার, কয়েকবার মেহিনুরের কপালে। মেহিনুর চোখ বুজে নেয়, লজ্জায় চোখ বুজে নেয় মেহিনুর। কেন জানি না, এই পাপিষ্ঠ পুরুষের স্পর্শে অদ্ভুত এক শান্তি লাগছে। হৃদয়ের গভীরে যেন এক নতুন অনুভূতির জন্ম নিচ্ছে। এহসান ধীরে ধীরে ওর কপাল থেকে ঠোঁট সরিয়ে নেয়, কিন্তু এত সহজে ছাড়ার জন্য সে ওকে ধরে রাখেনি। সে তার মুখ আরো কাছে এনে মেহিনুরের চোখে ঠোঁট ছুঁয়ে দিল। মেহিনুর মুহূর্তে কেঁপে ওঠে। এহসানের দাড়ির খসখসে স্পর্শ তার নরম ত্বকের সঙ্গে মিশে গেল। এহসান মৃদু হাসল, তারপর আপন নারীর লজ্জা মাখা মুখখানার পানে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। অতঃপর অতি যত্নে ওকে শক্ত করে জড়িয়ে নেয় আপন বক্ষস্থলে। মেহিনুরও যেন স্বাভাবিকভাবে মাথা রেখে দিল ওর বুকের উপর। এটাতে অভ্যস্ত হয়ে গেছে। আগে এই বুকে মাথা রাখলে শরীর মন জ্বলে উঠত, অথচ এখন এই পাপিষ্ঠ বুকের বাঁ পাশে মাথা রাখলে মনে হয় একটা নিরাপদ স্থান পেল। এহসানের বুকের গভীর থেকে ভেসে আসা পিটপিট আওয়াজ শুনতে পেল মেহিনুর। এই শব্দ, এটা কি এহসানের হৃদস্পন্দন? কেন এত জোরে চলছে? সে কান পেতে শুনতে লাগলো তার পাপিষ্ঠ পুরুষের হৃদয়ের গতি। কিছু মুহূর্ত এক ধ্যানে শুনতে থাকে মেহিনুর। এহসান মেহিনুরকে চুপ থাকতে দেখে বলে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও বেগম, সকালে নিয়ে যাচ্ছি, রাতে গিয়ে নিয়ে আসবো। মেহিনুর কোনো উত্তর দিল না, শুধু শক্ত করে এহসানের বুকে মাথা রেখে রইল। এহসান আবারও বলল, আর শোনো, তোমার উপর ভরসা করেই ওদের কাছে দিয়ে আসবো। কোনো তেরামি করো না, নইলে বুঝে নিও আমি কি করব। মেহিনুর এহসানের বুকে মাথা রেখে আস্তে মাথা নাড়ল। মনে থাকবে, শুধু নিয়ে যান। এহসান মৃদু হাসল। একটা আবদার রাখবে? মেহিনুর চুপ রইল কিছু মুহূর্ত, তারপর বলল, কি? এহসান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমায় একবার জড়িয়ে ধরবে? মেহিনুর স্তব্ধ হয়ে গেল, তারপর মলিন গলায় বলল, ধরতে পারবো, তবে ভালোবাসা নিয়ে নয়, ঘৃণা নিয়ে। এহসান মৃদু স্বরে বলল, আমি জানি আমি তোমার ঘৃণারই যোগ্য, তাই অন্তত ঘৃণা নিয়েই জড়িয়ে ধরো।
কিছুক্ষণ নীরব থাকার পর মেহিনুর আস্তে করে ওর হাত জড়িয়ে ধরল। এহসান এক মুহূর্ত দেরি করল না, ওকে আরো শক্ত করে নিজের বক্ষস্থলে জড়িয়ে নিল। সময় যেন থমকে গেল। কয়েক মুহূর্ত কেটে গেল, কিন্তু এহসান ছাড়ল না। মেহিনুর হাঁপিয়ে উঠে ফিসফিস করে বলে, দম বন্ধ হয়ে আসছে, ছাড়ুন। এহসান হেসে আস্তে করে ওকে ছেড়ে দিয়ে ওর গালে হাত রেখে বলল, যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মেহিনুর মাথা নাড়িয়ে কাপড় রাখার কক্ষের দিকে পা বাড়ালো। আজ সে অন্যরকম একটা শান্তি অনুভব করছে। এক অজানা অনুভূতি প্রশস্ত হয়ে এহসানের সঙ্গে বেরিয়ে পড়ল। গাড়ির সিটে বসে সে বারবার এহসানের দিকে তাকাচ্ছে। কেন যেন মনে হচ্ছে সে কিছু একটা অনুভব করছে। এই মানুষটা যে তার জীবনে ঝড় তুলে দিয়েছিল, সে কি আজ তার আশ্রয় হয়ে উঠছে? এহসানের শক্ত হাতে স্টিয়ারিং চেপে ধরা, গভীর দৃষ্টি সামনের রাস্তায় স্থির। মেহিনুর জানে না কেন তার হৃদয় এত অস্থির হয়ে উঠছে। সে কি এখন সত্যি তাকে ঘৃণা করে, নাকি এই ঘৃণার মধ্যেই লুকিয়ে জন্ম নিচ্ছে এক নিঃশব্দ ভালোবাসা? এত সুন্দর পুরুষ, এত নিখুঁত তার সৌন্দর্য, মেহিনুর কখনোই ভাবেনি এমন একজন তাকে চাইবে। হ্যাঁ, সে নিজেও সুন্দর, তবে এহসানের চেয়ে উঁচু কাউকে পেতেই পারত। তার ব্যক্তিত্ব, তার সৌন্দর্য, তার ক্ষমতা সবই যেন তাকে অনায়াসে পরাজিত করতে পারত। কিন্তু কেন এহসান তাকেই ভালোবাসলো? আর বড় হওয়ার পর তো কখনোই তার সামনে পড়েনি। হ্যাঁ, তবে মাদ্রাসায় যাওয়ার সময় এহসানের সামনে সে পড়েছে, তবে তখন তার পুরো শরীর পর্দায় ঢাকা থাকতো, চোখ পর্যন্ত। তাহলে এহসান তাকে দেখলো কিভাবে? মেহিনুর এহসানের পানে তাকিয়ে এসব ভাবতে ব্যস্ত ছিল। এহসান বার কয়েকবার খেয়াল করেছে তার নারী তার পানে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সে ঠিকই বুঝতে পেরেছিল তার বেকুব নারী কিছু নিয়ে ভাবছে। এমনভাবে তাকিয়ে থাকলে অন্য কোনো কারণ হতে পারে না। এহসান খুব ভালো করে জানতো সে কখনোই মেহিনুরকে ভুল বুঝবে না। এহসান শুকনো কাশি দিয়ে বলে, যা ভাবছো সেই ভাবনার মূল কেন্দ্রবিন্দু কি আমি? এহসানের এমন হঠাৎ প্রশ্নে মেহিনুর এক প্রকার হন্তদন্ত হয়ে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। তার চোখের সামনে ঘুরতে থাকে চারিপাশের দৃশ্য। অবশেষে সে বলে, ওই নাকি কি ভাবছি? এহসান মুচকি হেসে বলে, মেয়ে, তুমি কি ভাবো আর ভাবছো সব আন্দাজ করতে পারি, তাই লুকিয়ে লাভ নেই। তাই ভালোই ভালোই বলে দাও, কি ভাবছিলে? মেহিনুর একটু থতমত খেয়ে বলল। আমি যা ভাবার ভেবেছি, আপনার কেন বলবো? এহসান হাসিতে কিছু বলল না, কিন্তু মেহিনুর জানতো সে ঠিকই বুঝে গিয়েছে কিছু একটা নিয়ে ভাবছে সে। আর তার সম্পর্কে পরিষ্কারভাবে জানলেই হয়তো কিছু একটা বদলাতে পারে। মেহিনুর আবার তাকায় না এহসানের দিকে, চুপচাপ বসে থাকে। হঠাৎই গাড়ি থামানো হলো। তারা হাসপাতালের সামনে পৌঁছেছে। এহসান গাড়ি থেকে নেমে প্রথমে নিজের মুখ ঢেকে নেয়। এরপর মেহিনুরের হাত ধরে তাকে নিয়ে যায় হাসপাতালের ভিতরে। হাসপাতালের ভেতর যেখানে মেহিনুরের বাবা ছিলেন, সেদিকে নিয়ে গেল এহসান। হঠাৎ করেই মেহেরুবের চোখ পড়ে মেহিনুরের দিকে। তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত এগিয়ে যায় মেহিনুরের দিকে। মেহিনুর এহসানের দিকে তাকিয়ে বলে, হাতটা ছাড়ুন, একটা বার জড়িয়ে ধরি ভাইজানকে। এহসান তার হাত ছেড়ে দেয়। মেহিনুর গিয়ে ঝাপটে ধরে তার ভাইজানকে। মেহেরুব তাকে বুকে আগলে নিয়ে বলে, কেমন আছিস বোন? মেহিনুর ওর বুকে মাথা রেখে বলে, ভালো ভাইজান, তুমি আব্বা কেমন আছেন? সব ঠিক আছে তো? মেহেরুব মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে, সব আল্লাহ ঠিক রেখেছেন। এই সময় তৌফিক তালুকদার তাদের পাশে এসে দাঁড়ালেন। মেহিনুর মেহেরুবের দিকে নিজের শরীর এলিয়ে দিয়ে ওনাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম মেজো চাচা, কেমন আছেন? তৌফিক তালুকদার মৃদু হেসে মেহিনুরের মাথায় হাত বুলিয়ে বলেন, ভালো রে মা, তুই কেমন আছিস? অতঃপর এহসানের দিকে তাকিয়ে বলেন, জানি ভালো থাকবে না, পশুর কাছে আসিস তো ভালো থাকবি বা কি করে? মেহিনুর পরিস্থিতি দেখে তার হাত নিজের হাতে পুড়ে নিয়ে বলে, না না না, আমি ভালো আছি। তারপর এক পলক এহসানের পানে তাকিয়ে ফের ওনার দিকে তাকিয়ে বলে, উনি খুব যত্নে রাখেন আমায়, তোমরা চিন্তা করো না। তখনই এহসান দৃঢ় গলায় বলে, আমার বাচ্চা আর বাচ্চার মাকে কয়েক ঘন্টার জন্য তোমাদের কাছে রেখে যাচ্ছি, তাই নিজেদের বোন আর ভাতিজিকে যা দেখার দেখে নে। তারপর মেহিনুরের দিকে তাকিয়ে বলে, বেগম, কি প্রতিশ্রুতি দিয়েছ মনে আছে তো? তোমায় ভরসা করে রেখে গেলাম, কোনো চালাকির ধান্দা বাকিও না, এতে তোমারই মঙ্গল। এ বলে এহসান তার চাদরখানা টেনে ঠিক করে বেরিয়ে যায়। মেহেরুব দ্রুত মেহিনুরকে জিজ্ঞেস করে, ওকে কিসের প্রতিশ্রুতি দিয়েছিস? মেহিনুর আহত গলায় এহসানের যাওয়ার পানে তাকিয়ে বলে,
সারা জীবন ওনার থেকে স্ত্রী হয়ে থাকার। তৌফিক তালুকদার তেতে উঠে বলেন, কি বলছিস? তুই ওই পশুর জীবন সঙ্গী হয়ে জীবন পার করবি? না, এটা কখনোই সম্ভব নয়। তোকে আজই আমরা বাড়ি নিয়ে যাব। মেহিনুর কিছু বলে না, কারণ সে জানে যাই বলুক সে তো শুধুই ওই পাপিষ্ট পুরুষের অর্ধাঙ্গিনী। এহসান তালুকদার মৃত্যুর আগ অবধি তাকে নিজ বুকেই আগলে রাখবে। মেহিনুর মুচকি হেসে বলে, আব্বাকে দেখবো আমি। তখনই কেবিনের দরজা খুলে বেরিয়ে আসে মেহেরাজ, সাথে একজন নার্স। মেহিনুরকে দেখে নিজের হাতের রিপোর্টখানা নার্সের হাতে তুলে দিয়ে দৌড়ে এসে মেহিনুরকে জড়িয়ে ধরে। মেহিনুরের হিজাবের উপরে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, তুই এসেছিস? কিভাবে এলি? ভালো আছিস তুই? মেহিনুর মৃদু গলায় বলে, উনি দিয়ে গেছেন, আমি ভালো আছি। মেহেরাজ কিছু মুহূর্ত চুপ থেকে মেহিনুরকে নিজের থেকে আলাদা করে বলে, তুই আমাদের সাথেই যাবি? আর সব ব্যবস্থা আমি করব। আজ তুই নিজের বাড়ি যাবি। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা যাব, আব্বাকে দেখতে পারবো। হ্যাঁ চল। এ বলে মেহেরাজ, মেহিনুর, মেহেরুব কেবিনে প্রবেশ করেন, যেখানে হাসপাতালে সাদা বিছানায় শুয়ে আছেন তাদের আব্বাজান। মেহিনুর দৌড়ে গিয়ে বিছানার পাশে রাখা বসার চেয়ারে বসে, নিজের বাবার হাত আঁকড়ে ধরে অজস্র বার ঠোঁট ছুঁয়ে থাকে। মাজহারুল সাহেব কিছু বলতে পারছেন না, শুধু নিজের মেয়ের পাগলামি দেখছেন। মেহিনুর চোখের পানি ছেড়ে দিয়ে নিজের বাবার পানে। মেহিনুর ধীরে ধীরে তার চোখের পানি মুছে নিজের আব্বার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আব্বা ঠিক আছেন তো? আপনি দেখুন, আপনার আম্মা জান হাজির হয়ে গেছেন আপনার দরবারে। মাজহারুল সাহেব কিছুই বলেন না, তার চোখে পানি এসে যায়, গলার মধ্যে কথা আটকে যায়। মেহিনুর বাবার কপালে চুমু দিয়ে ধীরে ধীরে তার নিকাব খুলে নেয়, তারপর নিজের ঠোঁট ছুঁয়ে বাবার কপালে। না, মাজহারুল সাহেব চোখ বুজে নেন, যেন তার মেয়ের স্পর্শে নিজেকে আবার জীবিত মনে করেন। মেহিনুর নিজের বাবার থেকে মুখ সরিয়ে দৃঢ় গলায় বলে, আব্বা কোনো চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে সুস্থতা অতি শীঘ্রই দান করবেন। আপনি জানেন তো, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে যথেষ্ট। এই কথা বলেই মেহিনুর যেন কিছুটা শান্তি পেল, কিন্তু তৌফিক তালুকদার তখনই হন্তদন্ত হয়ে এসে কেবিনে প্রবেশ করেন। মেহরাজ, তুই মেহনুরকে নিয়ে বেরিয়ে পড়। আশেপাশেই এহসানের কোনো লোক নেই। আর মেহরুবার আমি ভাইজানকে নিয়ে আসছি হাসপাতাল থেকে। মেহিনুর একটু চমকে গিয়ে বলল, না চাচা, এটা সম্ভব নয়, উনি নিয়ে যাবেন না আমায়। তখন মেহেরাজ তীব্র কণ্ঠে ধমক দিয়ে বলে, তোর কাছে কে বড়? ও না, আমরা তোকে আজ বাড়ি যেতেই হবে। প্রাণ হোক বা তুই আমাদের না থাকলে নিজেকে মরা মরা লাগে। মেহেরাজ মেহেরুব এবং মেহিনুর বাড়ি নিয়ে আসে। মেহিনুরের অমত ছিল, পরে নিজের পরিবারকে দেখার লোভ সামলাতে পারেনি, তাই চলে এসেছে। বাড়ির উঠানে পা রেখে মেহিনুর এক পলক এদিক ওদিক তাকায়। মনে হয় কত যুগ পর সে তার নিজ ঘরে ফিরেছে। এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। ধীর পায়ে সে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে ভেতরের সোফায় বসা কক্ষে তার দাদাজানকে দেখে তিনি চোখ বুজে বসে আছেন। মেহিনুর ধীর গলায় উচ্চারণ করে, দাদা যান। নিজের ফুলের ডাক কানে আসতেই মুস্তফা সাহেব চোখ খুলে ফেলেন। তার চোখ মনে হয় বিশ্বাসই করতে পারছেন না এটা কি সত্যি নাকি তার স্বপ্ন। যখন তার চোখ পড়ল সদর দরজায়, তিনি থমকে যান। কিছু মুহূর্ত তাকিয়ে তাকিয়ে থাকেন। তার চোখে ভাসে শুধু মেহিনুর। মেহিনুর এক প্রকার দৌড়ে এসে মুস্তফা সাহেবের কাছে পৌঁছায়। মেহিনুরকে কাছে পেয়ে মুস্তফা সাহেব বুঝতে পারেন এটি সত্যি। তিনি তাড়াতাড়ি সোফা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, বেগম সাহেব, কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমাদের ফুল এসেছে, আমাদের কাছে দেখো। মেহিনুর নিচের নিকাব খুলে ঝাপটে জড়িয়ে ধরে মুস্তফা সাহেবকে। মুস্তফা সাহেব ফুপিয়ে কেঁদে ওঠেন। তার চোখের কোণে কান্না এসে যায়, তবু নিজেকে সামলে বলেন, কাঁদিস না ফুল, ফুল কাঁদে না, ফুল সবসময় হাসে, ফুলের কাঁদতে হয় না। মেহিনুর ফুপিয়ে কেঁদে ওঠে। দাদা যান, তোমার ফুল ঝরে গেছে, তোমার ফুল ধ্বংস হয়ে গেছে কলঙ্কে, এক ভয়ঙ্কর কলঙ্কে কলঙ্কিত হয়ে গেছে। এনিফা বেগম হাউমাউ করে সিঁড়ি বেয়ে নেমে আসেন। তিনি বলতে থাকেন, আমার ফুল আইছে, আমার নাতনি আইছে, ফুল কোথায়? তুই কোথায়? মেহিনুর মুস্তফা সাহেবকে ছেড়ে এনিফা বেগমকে জড়িয়ে ধরে আবারও কেঁদে ওঠে। এসেছি আমি দাদিজান, এসেছি আমি, তোমার ফুল এসেছে, তবে
সে ঝরে গেছে, একদম ঝরে গেছে। মেহিনুরের চাচিরা এসে তাকে জড়িয়ে ধরে। তার চাচাতো ভাই বোনেরা সবাই কাঁদছে, বিশেষত তার চাচাতো বোন নুরি। নুরি মেহিনুরকে একসময় খুব ভালোবাসত, কিন্তু যেদিন থেকে মেহিনুর এহসানের সাথে হয়েছিল সেদিন থেকে সবাই যেন শান্তি হারিয়েছে। আজ তার ফিরে আসার সাথে মনে হচ্ছে কিছুটা শান্তি ফিরে এসেছে। মেহিনুর নিজের কক্ষে পা রাখে, একে একে সব কিছুতে হাত বুলাতে থাকে। তাকে মনে হয় কত যুগ পর সে নিজের ঘরে ফিরল। তার ঘরটা এহসানের ঘরের মতো বড় প্রাসাদের মতো নয়, ছোট্ট একটি ঘর, যেখানে রাখা আছে একখানা বিছানা, একখানা ওয়ার্ড্রপ, একখানা ছোট্ট সোফা এবং ছোট্ট একটা বইয়ের সেলফ। ঘরের একমাত্র জানালা রয়েছে পশ্চিম দিকে। মেহিনুর ধীর পায়ে জানালার দিকে এগিয়ে যায়, আলতো হাতে জানালার পর্দা স্পর্শ করে। জানালার সামনে রাখা ছোট্ট টেবিলের দিকে তার চোখ চলে যায়, যেখানে বসে সে পড়াশোনা করত। টেবিলের ওপর রাখা ছিল তার আম্মার একখানা হাফিজি কোরআন, যা সে হাফেজ হওয়ার পর হাতে তুলে দিয়েছিল তার আম্মা। এই টেবিলেই বসে ফজরের নামাজ শেষে জানালার দিকে তাকিয়ে সূর্য উদয় দেখতে আর কোরআন তেলাওয়াত করত। এই হাফিজি কোরআনের পাশেই রাখা ছিল আরও একটি নুরানি কোরআন, যা সে কারি হওয়ার পর তার দাদাজান দিয়েছিলেন। এসব ভাবতে ভাবতে মেহিনুর উদাস হয়ে ওঠে। তখনই মেহেরাজ ঘরে প্রবেশ করে আর তাড়াহুড়ো করে বলে, মেহনুর, তোর পাসপোর্টটা বের কর তাড়াতাড়ি। মেহিনুর থমকে যায়। সে বুঝতে পারে না তার ভাইজান কেন এমন কথা বলছে। গাড়ি ঘুরিয়ে তাকিয়ে মেহেরাজের দিকে বলে, কেন ভাইজান? মেহেরাজ উত্তেজিত হয়ে বলে, আমি আজ থেকে নিয়ে ঢাকায় চলে যাব। ঢাকা থেকে টিকিট কেটে কয়েকদিনের জন্য জর্ডান যাব, কয়েকদিনের জন্য, যাতে ওই এহসান আর তোর দ্বারে কাছে না আসে। মেহিনুরের বুক ধক করে ওঠে। তার মানে সে আর এহসানকে দেখতে পাবে না। সত্যি এহসানের সাক্ষাৎ পাবে না। সে এক মুহূর্তের জন্য হতাশ হয়ে পড়ে, খুন খুন হয়ে ওঠে। এবার সে আর এহসানকে কাছে পাবে না, তবে সে নিজের পরিবারের কাছেও থাকবে না। মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। তার আর কিছু বলার নেই। এখন যদি সে বলে সে যাবে না, তো তার পরিবারের লোক কষ্ট পাবে। আর তার কাছে এহসান আগে নয়, তার আগের পরিবার আগে, তার বাপ দাদা ভাই আগে। তাই সে এই এক পায়ে রাজি মেহেরাজের কথায়। রাত 10টা। গাড়িতে এহসান, জয়নাল, হাসিব আর 3জন ছোট তালুকদার বাড়ির দিকে রওনা হয়েছে। তাদের উদ্দেশ্য মেহিনুরকে নিয়ে বাড়ি ফেরা। হাসপাতালের ফোনে খবর পেয়েছে যে মেহেরাজরা বাড়ি ফিরে গেছে এবং সভায় থাকার জন্য এহসান ফোন বন্ধ করে রেখেছে। ফোন খুলে যখন এহসান কাহিনীটি শুনতে পেল, তার বুকের মধ্যে একটা অজানা চাপ অনুভব করল। তার নারী আবারও বিশ্বাসঘাতকতা করেছে, এমনটি তার মনে হতে থাকলো। রাগে এহসানের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে। সভা থেকে গাড়ি নিয়ে ছোট তালুকদার বাড়ির দিকে রওনা হলো। তখন হঠাৎই এহসানের ফোনে একটা ভিডিও আসে। প্রথমে সে পাত্তা না দিলেও কিছুক্ষণ পরে অচেনা নাম্বারটা দেখে তার মনে একটা অস্থিরতা চলে আসে। তাই সে ভিডিওটি চালু করে। ভিডিও চালু হতেই তার শরীর থেকে রক্ত যেন সরে গেল। ভিডিওটিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একজন মেয়ে আর ছেলেকে কেউ চেয়ারে সাথে বেঁধে রেখেছে। কিছু মুহূর্ত পরে এহসান বুঝতে পারে এই নারী আর কেউ নয়, তারই আপন নারী আর তার ভাই মেহেরাজ। মেহেরাজ বাড়ির সবার থেকে বিদায় নিয়ে মেহিনুরকে নিয়ে সিলেটে থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়। গাড়ির গতি স্থির। সিলেট এয়ারপোর্টে রোডের কাছাকাছি আসতেই কয়েকজন গার্ড তাদের পথ রোধ করে দাঁড়ায়। মেহেরাজের রেগে ফুঁসে গাড়ি থেকে বের হয় এতে। মেহিনুর প্রথমে ভয় পায় না, সে ভাবে হয়তো এহসানের কাজ, আর এহসান যাই করুক তার ক্ষতি করবে না। যদি সে এহসানের হাতে পায়ে ধরে তাহলে হয়তো মেহেরাজেরও কিছু করবে না। কিন্তু সে ভুল। ওরা গার্ডদের কেউ নয়, ওরা ছিল অন্য কেউ, রাসেলের লোক। তবে বোকা মেহিনুর এখনও এ সম্পর্কে অবগত নয়। দুজন নারী গার্ড তাকে শক্ত করে ধরে নিয়ে ওকে গাড়ি থেকে বের করে অন্য গাড়িতে জোর করে উঠে যায়। মেহেরাজ প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু শক্ত হাতে ওকেও বেঁধে ফেলে গাড়িতে প্রবেশ করানো হয়। মেহিনুরের এখনও ভয় করছে না। সে এখনও মনে করছে এটা এহসানেরই কাজ, তাই একটুও ভয় করছে না। একসময় ওদের দুজনকে একটা পুরনো গুদামের উঠানে নামানো হয়। সেখানে লোহার চেয়ার, ভাঙাচোরা কাঠের বাক্স আর আবর্জনার স্তূপ, আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রাসেল, এক কদর্য হাসি মুখে। মেহিনুরের ধারণা তার সামনে স্পষ্ট ভুল প্রমাণ হয়। মেহিনুরের ভয়ে কলিজা শুকিয়ে আসছে। এরা কারা, কেন এমন করছে? সে তো মনে করেছিল এটা এহসানের কাজ, কিন্তু এটা তো ভুল। রাসেলকে মেহেরাজরা চিনে না,
ওদের পুরো পরিবারকেই চেনে না। মেহেরাজ রাগে গর্জে উঠে বলে, রাসেল, তোদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের ছেড়ে দে, আমরা চলে যাব। রাসেল বিশ্রীভাবে হেসে বলে, অবশ্যই তোদের ছাড়বো, তবে তার আগে আমার কিছু কাজ হাসিল করতে হবে।